হেলালি। আকাশ, সবসময় আপনি আমাকেই দোষ দেন কেন? আপনি ছবির মধ্যে বিলীন হয়ে গেছিলেন, তাতে আমার কোনো দোষ নেই। আর না তো মানুষের অদৃশ্য হওয়াতে আমার কোনো দোষ আছে। ওটার মধ্যে দোষ হচ্ছে আবহাওয়ার। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম। আবহাওয়ার দোষ? আবহাওয়ার দোষের কি কথা হচ্ছে? সর্দি কাশি, আবহাওয়ার দোষ, এটাই বলছিলাম। আর ওয়াজিরে আলা, আপনি মাটিতে কেন পড়ে আছেন? আমি আমার পুণ্যভূমিকে মানে বাগদাদের পুণ্যভূমিকে সালাম করছিলাম। দেখো কিভাবে সরজমিনে বাগদাদ। আসসালামু আলাইকুম, আমার নাম জাফর। উন্নতি আমার নেশা আর পতন আমার পেশা। পুরো বাগদাদ তাদের মা, স্ত্রী, বোনদের নিয়ে চিন্তিত আছে। আপনাদের রাজকুমারী পর্যন্ত অদৃশ্য, আর আপনাদের দুজনের মধ্যে একজন মাটিতে পড়ে আছে আর একজন ভুলভাল কথা বলে যাচ্ছে। আপনাদের দুজনের তো লজ্জা হওয়া দরকার। একদম ঠিক কথা বলেছো তুমি আলী ভাই। জুনেদ মিয়া, তোমার লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, এইটা কি হচ্ছে? যেটা আপনি বললেন সেটাই হচ্ছে। লজ্জা লাগছে। মনে হয় আপনার আর আপনার ভাইয়ের রাজকুমারীকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আমার বোনকে নিয়ে আমার চিন্তা হচ্ছে ওয়াজিরে আলা। আমি আর আমার পরিবার আপনার অতিথি, আর তাদের রক্ষা করা আপনার কর্তব্য ওয়াজিরে আলা। একদম ঠিক কথা বলেছো তুমি, একদম ঠিক কথা। তোমার বোন মানে আমার বোন, আমার ভাইয়েরও বোন। আমার চোখের তারা দেবী, সারা দেবী, আমার বোন। শোনো জুনেদ, আলী ভাই যেটা বলছে একদম ঠিক বলছে। তোমাকে যদি আকাশ আর পাতাল এক করে দিতে হয়, তবুও তুমি নিখোঁজ হয়ে যাওয়া মহিলাদের ফেরত নিয়ে এসো। আর এটা কিন্তু আমার হুকুম। প্রথমে আপনি বলুন যে সারা দেবী আমার বোন নয়। দেখো, আমার কাছে এইসব বেকার কথা শোনার সময় নেই। জুনেদ, জুনেদ, হাতে সময় নেই। আচ্ছা নয়। আমার মনে হয় না যে আপনার এই ঢোলের মতন ভাই কিছু করতে পারবে, তাই আপনাকেই আরো চেষ্টা করতে হবে। আলী ভাই, আমি প্রতিটা পদক্ষেপ অনেক ভেবে চিন্তে নিচ্ছি। তাহলে তাড়াতাড়ি ভাবুন ওয়াজিরে আলা, কারণ আমার মন বলছে যে এই ঘটনার পিছনে কোনো কালো জাদুর শক্তি রয়েছে। এটা কি বলছো তুমি? আমি ঠিকই বলছি ওয়াজিরে আলা। আমার মনে হয় ওই কালো শক্তির নিশ্চয়ই মরুভূমিতে থাকা ওই সোনার মিনারের সঙ্গে কোনো সম্পর্ক আছে, যেটা আমি আপনাকে আগেও বলেছি। ওই মহিলাদের অদৃশ্য হওয়ার চক্করে আমি ভুলেই গেছিলাম যে আলী সোনার মিনার দেখে ফেলেছে। আমি ওই মিনারের কাছ থেকেই সেই সবুজ আলোটা দেখেছি যার কথা পুরো বাগদাদ বলছে। আর তারপরেই আলোটা উধাও হয়ে গেল। তারপর আমি আপনাদের ওদিক থেকে আসতে দেখি। ওই সময় আপনি ওখানে কি করে পৌঁছলেন? আলী ভাই, এটা কোনো সময় হলো? এটা কোনো সময় হলো হিসাব করার যে আমি কখন গেছিলাম, কখন এসছি? আলী ভাই, খুব খারাপ সময়।
আর আমাদের এই ব্যাপারটা দেখা উচিত যে আমাদের যে মায়েরা, বোনেরা, বাচ্চারা, তারা কি করে ফেরত আসবে। আমাদের রাজকুমারীকে ফেরত আনতে হবে, আর আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাব। তাহলে আমাদের সবার আগে ওই সোনার মিনারে হামলা করা উচিত। কোনো শয়তানি হবে যে আমার থেকে আমার সারা দিদিকে দূরে করে দিয়েছে। সারা দিদি, তুমি কোথায়? আমার তোমাকে খুব মনে পড়ে। ভরসা রাখো। তুমিও। কারণ আমি জানি যে এই প্রাসাদে আমার আর আমার দাদাকে ছাড়া যদি কেউ সারা দিদির চিন্তা করে থাকে, সেটা শুধু তুমি। সারা দিদি সব সময় শুধু তোমার কথাই বলে যেত। অদৃশ্য হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেও দিদি এটাই বলছিল যে তুমি কোথায় চলে গেলে। অদৃশ্য তোমাকে খুঁজতে খুঁজতে দিদি নিজেই অদৃশ্য হয়ে গেল। কেঁদো না। আরে সারা দিদি, মানে বলছি যে তোমার সারা দিদি যেখানেই থাকুন না কেন ভালোই থাকবেন, তাড়াতাড়ি ফিরে আসবেন। কাজ হচ্ছে। জিনু ঝিনিমিনিকে নিয়ে খুব উৎসাহী, আর উৎসাহী জিন কিছু না কিছু ভুল নিশ্চয়ই করে। জানি না সারা দিদি কখন ফিরে আসবে, আদৌ আসবে কিনা। আসবে? কেন আসবে না? কে আনবে? আমি আনবো। সত্যি? হ্যাঁ। এটা আমি কি করে ফেললাম? ধুৎ। জিনু আমাদের কাজটা করেই দিয়েছে। নাটক করছি ঠিকই, কিন্তু জিনেমেনে আমার তোমাকে খুব মনে পড়ে। তাড়াতাড়ি এসো। তাড়াহুড়ো করে নেওয়া প্রতিটা সিদ্ধান্ত ভুল হতে পারে আলী ভাই। আমি 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 বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমরা এমন একটা মিনারে হামলা করতে যাচ্ছি যার ধারণা না কারোর কাছে আছে, না কেউ জানে সেটা। তাহলে কি করে? তাহলে আপনার কথা অনুযায়ী আমাদের সবাইকে হাতের উপরে হাত রেখে বসে থাকা উচিত। পরিবারের লোকেরা তো অদৃশ্য হচ্ছে, তাতে কি হয়েছে? ঠান্ডা মাথায় ভাবুন ওয়াজিরে আলা, আমার তো মনে হচ্ছে যে আপনার জোশই পুরো কমে গেছে। আলী ভাই, আমি তোমার এই সময়ের মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পারছি। তুমি তোমার বোনের হারিয়ে যাওয়ার দুঃখে এই ধরনের কথা বলছো আমাকে, কিন্তু আমি তোমার কথায় কিচ্ছু মনে করব না। কিন্তু তোমাকে একটা কথা বলতে নিশ্চয়ই চাই। আমিও অনেক কিছু হারিয়েছি। আমার রাজকুমারীকে হারিয়েছি। এই দেশের অনেক মহিলারা অদৃশ্য হয়ে গেছেন, আর বাগদাদের ওয়াজিরে আলা হওয়ার খাতিরে এটা আমার কর্তব্য যে আমি ওদেরকে ফেরত আনি। তাই আলী ভাই, এটা বলা যে আমার জোশ কমে গেছে বোধহয় ঠিক নয়। তুমি ওখানে হামলা করতে চাও, করব, কিন্তু আমি শুধু এটাই বলতে চাইছি যে একবার আমার সেপাইদের ওখানে পাঠিয়ে পুরো ব্যাপারটা একবার জেনে নেওয়া দরকার, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।
এত সহজে আমার চোখে কেউ ধুলো দিতে পারে না ওয়াজিরে আলা। আপনি মানুন বা নাই মানুন, ওখানে সোনার মিনার আছে, আর সেটা আমি আমার নিজের চোখে দেখেছি। আপনার যা করবার, যাকে পাঠানোর তাড়াতাড়ি পর্যবেক্ষণ করুন, কারণ আমি আর অপেক্ষা করতে পারবো না। তাহলে কি করবে তুমি? সেইটাই যা আমার অধিকার। আপনার মনে আছে কিনা জানি না, তবে এই প্রাসাদ এখনো আমারই নামে আছে। এই কথাটার এই ঘটনার সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক আছে ওয়াজিরে আলা। যদি আপনি এই সমস্যার সমাধান না করেন, তাহলে এই প্রাসাদের সমস্ত দায়িত্ব আমি আমার হাতে নিয়ে নেব। প্রাসাদও আমার, আর এখানের সিদ্ধান্তও আমার। তারপর আপনাকে আমার কোনো প্রয়োজন পড়বে না। বোঝা গেল ওয়াজিরে আলা? চাংচাঙ্গেজির মতো পুরো বাগদাদ শহর কাঁদছে। বাড়ি থেকে মহিলারা অদৃশ্য হয়ে গেছে, শহরের সমস্ত সুখ চলে গেছে শুধু আমার জন্য। খুব কান্না পাচ্ছে। কাকিমা, রাজকুমারী অদৃশ্য কি করে হয়ে গেল? কবে ফিরে আসবে রাজকুমারী? ওর কিছু হয়ে যাবে না তো? যেখানে আছে ঠিক আছে তো? ওনার কিচ্ছু হবে না প্রীতি, কেননা ঈশ্বর তার সকল সন্তানকে অনেক ভালোবাসেন। রাজকুমারী আর যে সকল মহিলারা অদৃশ্য হয়ে গেছে, ঈশ্বর তাদের সুস্থ স্বাভাবিকভাবেই ফিরিয়ে দেবেন। কিন্তু কাকিমা, উনি সবাইকে এভাবে অদৃশ্য কেন হতে দিলেন? না প্রীতি, এই কাজ ঈশ্বর করেননি, আমাদেরই মাঝে থাকা কোনো নিষ্ঠুর ব্যক্তির করা, যে ছোট ছোট শিশুর কাছ থেকে তাদের মাকে কেড়ে নিয়েছে, মা বাবার কোল থেকে তাদের কন্যাকে কেড়ে নিয়েছে। কিন্তু সে ভুলে গেছে যে ওপরওয়ালা সব দেখছেন। আমরা যেমন আচরণ অন্যের সাথে করি, ওপরওয়ালাও আমাদের সাথে ঠিক তেমনই আচরণ করেন। তুই দেখে নিস প্রীতি, যে কজন অদৃশ্য হয়ে গেছে না, ওপরওয়ালা ঠিক তাদের সুস্থভাবেই ফিরিয়ে দেবেন। আর সেই নিষ্ঠুর ব্যক্তিকে, ওই নিষ্ঠুর ব্যক্তিকে তার অন্যায়ের শাস্তি তিনি নিশ্চয়ই দেবেন। নিষ্ঠুর? কিন্তু আমি তো ততটুকুই করেছি যতটুকু আকা বলেছেন। ব্যাস, এবার যা ইচ্ছা হয়ে যাক, কিন্তু যাই ভুল হয়ে থাকুক না কেন, সব আমাকে ঠিক করতে হবে। আকা, আমি আপনাকে কতবার বললাম যে আবহাওয়া খারাপ, আপনি একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, কিন্তু আপনি শুনলেনই না আমার কথা। প্রত্যেকবার এই একই বাহানা কতবার দেবে? 100 বার, 1000 বার, বারবার কি বললেন আপনি? বাহানা? আমি আপনাকে বাহানা দিচ্ছি? হ্যাঁ, বাহানাই দিচ্ছ। আমি তোমাকে বলেছিলাম যে সোনার মিনারের ওপর তুমি জাদু করে ওটাকে সুরক্ষিত রাখো। কোনো জাদু হলো না, ওটা সুরক্ষিত থাকলো না। কিন্তু হলোটা কি? আলী ওই সোনার মিনারটা দেখে ফেললো, আর এখন হামলা করতে চায় ওটার উপরেও। সামান্য জাদুও তো করতে পারো না তুমি, কিন্তু তর্ক করে যাচ্ছ। সামান্য জাদু? আকা, খরগোশকে ইঁদুর তৈরি করার জাদু ছিল না। পৃথিবীর উচ্চতম স্থাপত্য সোনার মিনারকে অদৃশ্য করতে হতো। আর প্রতিটা জাদু প্রয়োগের নিজস্ব পদ্ধতি থাকে আকা। আপনি তো এই সমস্ত কিছু বুঝবেন না, শুধু আপনি একটাই জিনিস মাথায় নিয়ে বসে আছেন, রাজে কায়নাত, রাজে কায়নাত, রাজে। চুপ করো!
নিজের জায়গাটা ভুলো না তুমি। আর এটাও ভুলে যেও না যে তুমি আমার গোলাম। আর একটা গোলামের এটা কর্তব্য যে নিজের আকার হুকুম যেন সে পালন করে, সেটাই তো করে এসছি আকা। আর সেই কারণেই সোনার মিনার তৈরি করার জন্য সোনা আমি আপনাকে জোগাড় করে দিয়েছি। কিন্তু আমি জানি যে আপনার মন শুধু বাগদাদের উপর হুকুম জারি করে ভরবে না, আপনাকে তো গোটা বিশ্বে রাজ করতে হবে, ওই মায়াবী কালো শক্তি অর্জন করতে হবে, যেটায় সফল হবার প্রচেষ্টা আপনারও আগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকরী মল্লিকা করেছে। আর এই পুরো প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে গেলে আপনার রাজ রক্ত চাই। ঠিক এই জন্যই আপনি আজ অব্দি রাজকুমারীকে বাঁচিয়ে রেখেছেন। আকা, এরকমই আমি জানি না আপনার কত সমস্ত রহস্য আমার হৃদয়ে গেঁথে রেখেছি, কিন্তু আজও আমি সবকিছু ভুলতে পারলেও এইটা ভুলতে পারি না যে আপনি আমার আকা আর আমি আপনার গোলাম। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আকা, আমি আপনাকে বলেছিলাম না, এ একজন অত্যন্ত পতিত মানুষ। দেখুন, আজ এখানে ঘরের মধ্যেও পড়ে গেল। আলী ভাই, ওঠো ওঠো। লাগেনি তো তোমার? বসো। এই তুমি দরজাতে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? না, আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম তো আমি কিছু শুনতে পেলাম, কিন্তু সব কথা আমি শুনতে পাইনি। তাহলে কি তুমি আমার উপর নজর রাখছিলে? না ওয়াজিরে আলা, আপনাদের উপরে নজর কেন রাখবো? ঘটনাচক্রে একটু আধটু কিছু শুনে ফেলেছি, ব্যাস। তাহলে তুমি এটাও বলে দাও যে তুমি কি কি শুনেছ, কারণ ঘটনাচক্রে তোমার প্রাণটাও যেতে পারে। আসলে ওয়াজিরে আলা, আমি সত্যিই কিছু শুনিনি। আপনার গোলামের দিব্যি। আমাকে তুমি এটা বলো যে তুমি এটা কি করে জানলে যে আমার ভাই নয় বরং আমার গোলাম? আরে হ্যাঁ আকা, এ কি করে জানতে পারলো যে আমি আপনার গোলাম? কারণ এ আমাদের বলা সব কথা শুনেছে। আর আর কি কি শুনেছো তুমি বলো? কিচ্ছু না ওয়াজিরে আলা, কিচ্ছু শুনিনি আমি। না, আমি 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 বলছি তোমাকে, তুমি কি শুনেছো? তুমি সোনার মিনারের ব্যাপারে শুনেছো। তুমি সোনার মিনারের রহস্য জেনেছো। তোমার মনে অনেক প্রশ্ন ছিল, তাই না?
আজ আমি তোমাকে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। আর তারপর তারপর আর তারপর আমি তোমার প্রাণ নেব। তুমি ঘটনাচক্রে এটা তো শুনেছ যে ও আমার ভাই নয়, আমার গোলাম। কিন্তু তুমি ঘটনাচক্রে এটা নিশ্চয়ই শোনোনি যে ও মানুষ নয়, ও জিন। আর সেটাও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিন। वजीर आला, তুমি আমার অতিথি, আর আমি অতিথিদের খুব সম্মান করি। তাই প্রদীপের জিন আলী ভাইকে সসম্মানে মৃত্যুর দরজাটা দেখিয়ে দাও।